মাস হলো, পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। নবান্ন থেকে রাজ্যের আন্দোলনকে বার্তা মমতার। মুখ্যমন্ত্রী ভাইপোকে নিয়ে আনন্দ করুক, মমতাকে খোঁচা দিলেন সুকান্ত। যেসব পুজো কমিটি টাকা নেবে না তাদের না দিয়ে অন্যদের দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়লা পাচার মামলা, ইডি সমনের বিরুদ্ধে আদালতে অভিষেক রুজিরার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সিপি বিনীত ইস্তফা দিতে চেয়েছিলেন, জানালেন মুখ্যমন্ত্রী, তবে ব্যাখ্যায় খুশি নন জুনিয়র ডাক্তারেরা। কাজে ফেরার সুপ্রিম নির্দেশে অখুশি আন্দোলনকারী ডাক্তারেরা, উঠবে কি কর্মবিরতি? অভয়ার ফোনেই লুকিয়ে রহস্য, কেন ডিলিট করা হলো ডেটা, উত্তর খুঁজছে সিবিআই। পুজোর উপহার থেকেও বঞ্চিত বাংলা, এবার পদ্মার ইলিশ পাঠাবে না বাংলাদেশ। টিম ইন্ডিয়াতে আর চান্স পাবেন না ভারতের এই দুই তারকা খেলোয়াড়, শীঘ্রই নিতে পারেন অবসর। ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ভিজবে কলকাতা দক্ষিণের 5 জেলা, আবহাওয়ার বড় আপডেট। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সোমবার 1 মাস হলো আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, 1 মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ হওয়ার পরপরই নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। সুপ্রিম কোর্ট সাধারণ আন্দোলনকারীদের কোনো নির্দেশ না দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেন মঙ্গলবার সন্ধ্যে থেকেই। দিনের পর দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির ফলে রাজ্য যে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় তা সুপ্রিম কোর্টেও সোমবার জানায় রাজ্য। এরপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কর্মবিরতি শেষ করতে বলে, আর তাতেই শাসক শিবির স্বস্তি দেখছে। মুখ্যমন্ত্রীও সোমবার দৃঢ় অবস্থান নিয়েছেন বলেই মনে করছে প্রশাসনিক মহল। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। ভাইপোকে নিয়ে মুখ্যমন্ত্রী আনন্দ করুক, এই কথাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, তিনি তার ভাইপো এবং বাকিদের নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধে নেই। আরজিকর কাণ্ডে আজ ঠিক 1 মাস। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়, অকথ্য অত্যাচার চলেছে তাঁর ওপর, পুলিশ অভিযুক্তদের আড়াল করছে, এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠেছে। সোমবার ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এই ঘটনায় সঞ্জয় রায় নামে মাত্র একজনকে কেবল গ্রেপ্তারি করা সম্ভব হয়েছে। এদিন সুকান্ত মজুমদার বলেন, বাংলার মানুষ এবার এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। দেবী দুর্গা আসেন, প্রতি বছর উমাকে নিজের ঘরের মেয়ের মতো বরণ করি আমরা, কিন্তু এবার বাঙালির মন খারাপ এবং সেই মন খারাপ নিয়েই উৎসব পালন করা হবে। প্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাবো। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল দেশ। সেই ঘটনার জেরে রাজ্য সরকারের তরফে দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে কিছু পুজো কমিটি। অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকের প্রথমেই পুজোর বিষয়ে নিজের মতামত জানান। তিনি বলেন, যেসব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হবে। মমতা বলেছেন, পুজোর টাকা নিয়ে এবার অতিরিক্ত কিছু আবেদন আমাদের কাছে এসেছে, সবাইকে হয়তো সাহায্য করতে পারবো না। 450 কোটি টাকা খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য, সেই টাকা মঙ্গলবার থেকে দেওয়া শুরু হবে। তিনি আরো বলেন, যদি কেউ না নিতে চান ঠিক আছে, নতুন যে লিস্ট এসেছে বা আবেদন করেছেন তাদের দিয়ে দেবেন। নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একসঙ্গে দিতে, কারণ টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়ে দিল মামলায় হস্তক্ষেপ করবে না তারা। 2021 সালের 22 জুলাই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়ে তলব করেছিল ইডি। ইডির ওই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে তারা দিল্লি হাইকোর্টে যান। দিল্লি হাইকোর্ট কোনো হস্তক্ষেপ না করায় শেষমেশ শীর্ষ আদালতের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক। অন্তর্বর্তী নির্দেশ হিসেবে সুপ্রিম কোর্ট অভিষেককে প্রাথমিকভাবে রক্ষা কবচ দিয়ে বলে যে আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না।
আরও নির্দেশ দেওয়া হয়, অভিষেককে দিল্লিতে তলবও করতে পারবে না ইডি। তৃণমূল সাংসদ এবং তার স্ত্রীকে কলকাতায় এসেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডি আধিকারিকদের। সোমবার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল ইডির সমনের বিরুদ্ধে অভিষেক এবং রুজিরার সেই আবেদন। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। সেই আবহেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই দাবিতে লালবাজার অভিযানও করেছেন তারা। এবার সেই দাবি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সিপি অনেকবার এসেছিলেন পদত্যাগ করার জন্য, কিন্তু কেন তার পদত্যাগ গ্রহণ করা হয়নি তাও স্পষ্ট করে দেন মমতা। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার পুলিশ কমিশনার নিজে অনেকবার আমার কাছে এসেছেন পদত্যাগ করার জন্য, 7 দিন আগেও। কেন তার পদত্যাগ গ্রহণ করা হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, সামনে পুজো রয়েছে, আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন তাকে তো আইন শৃঙ্খলা জানতে হবে। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? তারপরে জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে মমতা কড়া স্বরে বলেন, আপনারা বলছেন সবাইকে বদলাতে হবে, আপনারা 10টা দাবি রাখতেই পারেন, কিন্তু আমি 5টা দাবি পূরণ করতে পারি, 5টা নাও করতে পারি। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে কাজে ফেরার নির্দেশে খুশি নয় আন্দোলনকারী চিকিৎসকেরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ খতিয়ে দেখছেন তারা। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আপাতত আরজি করের জুনিয়র ডাক্তারেরা বৈঠক করছেন। এরপর রাজ্যের 28টি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা বৈঠকে বসবেন। সর্বসম্মতিক্রমে ঠিক হবে পরবর্তী কর্মসূচি। সিদ্ধান্ত নেওয়া হবে তারা কাজে ফিরবেন কিনা। 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রকাশ্যে আসার পর থেকেই কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সুবিচারের দাবিতে টানা 1 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা, যার জেরে বেহাল স্বাস্থ্য পরিষেবা। সিনিয়র ডাক্তারেরা কোনো রকমে আউটডোর পরিষেবা চালিয়ে যাচ্ছেন। ভোগান্তির মুখে পড়েছেন রোগীরাও। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছেন, কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যু হয়েছে। এরপরই আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদের চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতেই হবে। বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এর অন্যথায় রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতেই পারে। সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন বলে কর্মবিরতি চলবে, এটা হতে পারে না। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনার 1 মাস, রয়েছে একাধিক প্রশ্ন। এমনকি সিবিআই তদন্ত কোন পথে এখনো তা স্পষ্ট নয়। এর মধ্যেই অভয়ার স্মার্টফোন নিয়ে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। তদন্তকারীদের দাবি, ঘটনার পরেই অভয়ার দেহের পাশে পড়েছিল তার ফোন। কয়েকজন চিকিৎসক সেটিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে নিয়ে যান, কিন্তু সেটাকে কেন সরানো হলো তা নিয়ে একাধিক প্রশ্ন সিবিআইয়ের। শুধু তাই নয়, ফোন থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তড়িঘড়ি কেন তথ্য ডিলিটের প্রয়োজন পড়ল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তভার হাতে নেওয়ার পর অন্তত 100 জনকে জেরা করা হয়েছে। 10 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। দীর্ঘ এই তদন্ত প্রক্রিয়ায় বেশ তথ্য সিবিআই পেয়েছে বলে সূত্রের খবর। জেরায় এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন, ঘটনার মুহূর্তে অভয়ার একাধিক জিনিসে হাত দেওয়া হয়, এমনকি স্মার্টফোনটিতেও হাত দেওয়া হয়, আর তা এক প্রভাবশালী ডাক্তার হাত দেন বলে ওই জুনিয়র ডাক্তার সিবিআইকে জানিয়েছেন বলে দাবি বাংলার এক সংবাদ মাধ্যমের। শ্রাবণের দুপুরে ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে গরম গরম ইলিশ ভাজা, কিংবা ভাদ্র মাসের অরন্ধনে ইলিশের লাল ঝাল, পাঁঠার মাংসের মতোই ভাপা ইলিশ, সর্ষে ইলিশ ছাড়া অসম্পূর্ণ থাকে দুর্গাপুজোর দুপুরের ভুরিভোজ। কিন্তু এবার সে সব স্বাদই অধরা বঙ্গবাসীর। শেখ হাসিনাহীন বাংলাদেশ থেকে আসছে না পুজোর উপহার পদ্মার ইলিশ। রীতি ভেঙে বাংলায় এবার ইলিশ পাঠাবে না ইউনূস সরকার। দিন কয়েক আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, দেশের লোকেরা ইলিশ কিনতে পারে না, তাই আমরা ইলিশের রপ্তানির অনুমতি দিতে পারি না। এবছর দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠানো হবে না। বাণিজ্য মন্ত্রককে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবার আর দুর্গাপুজোয় এপার বাংলার মানুষজনের পাতে উঠবে না পদ্মার ইলিশ। ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলা 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে পরে। এদিকে
এই দল ঘোষণার পরেই একটা সময় ভারতের টেস্ট টিমের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত দুই তারকা খেলোয়াড়ের আন্তর্জাতিক কেরিয়ার রীতিমতো সমাপ্ত হতে বসেছে। এমনকি শীঘ্রই তারা অবসরের ঘোষণাও করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিসিসিআই নির্বাচক কমিটির তরফে সোমবার দল ঘোষণা করার সম্ভাবনা থাকলেও দলীপ ট্রফির প্রথম ম্যাচ শেষ হতে না হতেই গত রবিবার সন্ধ্যায় দল ঘোষণা করা হয়, যেখানে অজিঙ্ক্য রাহানে এবং চেতেশ্বর পূজারা স্থান পাননি, বরং মিডল অর্ডারের জন্য শুভমান গিল, সরফরাজ খান এবং KL রাহুলের মতো খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। তার মানে এখন টিম ইন্ডিয়াতে পূজারা ও রাহানের ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, KL রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ উইকেট রক্ষক, ধ্রুব জুরেল উইকেট রক্ষক, আর অশ্বিন, আর জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা ও যশ দয়াল। কখনো মেঘ কখনো রোদ, গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর। অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে। পুরীর কাছাকাছি অবস্থান অতি গভীর নিম্নচাপের সোমবার রাতের মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ উড়িষ্যা পার করে ছত্তিশগড়ের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উড়িষ্যা এবং বাংলা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। খবর এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।